প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ লোকমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে আমি মূলত অনার্স তৃতীয় বর্ষের বাংলাদেশ লোক প্রশাসনের উপর আমার প্রথম লেকচার উপস্থাপন করার চেষ্টা করব। আজকের কোর্সের নাম হচ্ছে বাংলাদেশের লোক প্রশাসন, কোর্স কোড 231-911। আজকের লেকচারের শিরোনাম হচ্ছে লোক প্রশাসনের অর্থ, পরিধি ও বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত আমরা আজকের এই চ্যাপ্টারের মধ্যে আমরা যে বিষয়গুলি জানতে পারবো সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা জানতে পারবো লোক প্রশাসন বলতে আমরা কি বুঝি, লোক প্রশাসনের পরিধি এবং বিষয়বস্তু সম্পর্কে আমরা জানতে পারবো, লোক প্রশাসন অধ্যয়ন করলে আমরা কি লাভ হয় আমাদের, বাংলাদেশে কেন লোক প্রশাসন অধ্যয়ন করা উচিত এবং লোক প্রশাসন কিভাবে আমাদেরকে একটি রাষ্ট্র, একটি সরকার পরিচালনার গাইডলাইন প্রদান করে সে সম্পর্কে আমরা জানতে পারবো। পাশাপাশি লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য এবং তুলনামূলক আলোচনা আমরা করতে পারবো। লোক প্রশাসন অধ্যয়নের ক্ষেত্রে পদ্ধতিগুলি কি কি, কোন কোন পদ্ধতির আমরা আশ্রয় গ্রহণ করতে পারি, সর্বোপরি লোক প্রশাসন কলা না বিজ্ঞান এই সম্পর্কেও আমরা ধারণা পাবো ইনশাআল্লাহ আজকের এই অনলাইন ক্লাস থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনার্স পার্ট 1 এ বাংলা লোক প্রশাসনের ভূমিকা, ইন্ট্রোডাকশন টু লোক প্রশাসন, এই পেপারটাও তোমরা কিন্তু পড়ে এসেছো। কাজেই আমার এই আজকের ক্লাসে তোমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লোক প্রশাসন বলতে আমরা কি বুঝি এ সম্পর্কে জানার আগে আমরা লোক প্রশাসন সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা বলেছি যে লোক প্রশাসনের যে ইতিহাস সেটা মানব সভ্যতার ন্যায় প্রাচীন। আজ থেকে প্রায় 2400 বছর আগে আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রে আমরা লোক প্রশাসনের অস্তিত্ব খুঁজে পাই। সেখানে বিজয়যশু রাজা দক্ষ প্রশাসনের মাধ্যমে কিভাবে নতুন নতুন রাজ্য জয় করবে এবং রাজ্যের সীমানা বাড়াতে পারবে সেই সম্পর্কে আমরা ধারণা পাই। তোমরা রাষ্ট্রবিজ্ঞানের পুরোধা বা প্রাচীন যে চিন্তাবিদ প্লেটো, সেখানে আমরা আদর্শ রাষ্ট্রের কথা আমরা লিখতে পাই যে আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন তিনি এবং আদর্শ রাষ্ট্রের রূপরেখার কথা বলেছেন। পাশাপাশি আদর্শ রাষ্ট্রের রাজা কেমন হবে, প্রজা কেমন হবে সে সম্পর্কে তিনি বিস্তারিত ধারণা ব্যাখ্যা করেছেন প্লেটো। আমরা মধ্যযুগেও আমরা দেখি রাজা এবং প্রভুর মধ্যে যে দ্বন্দ্ব, সেখানেও আমরা শক্তিশালী প্রশাসনের আমরা অস্তিত্ব খুঁজে পাই। সেখানে আমরা দেখি যে রাজা তার রাষ্ট্র পরিচালনার জন্য যে কর আদায়ের জন্য একটি প্রশাসনের, শক্তিশালী প্রশাসনের তিনি অস্তিত্ব বা উপলব্ধি খুঁজে পান এবং সেখানে রাজা এবং প্রভুর মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল মূলত সেটা আমরা দেখি এই প্রশাসনকে কেন্দ্র করেই আমরা দ্বন্দ্ব লক্ষ্য করি। আমরা আধুনিক যুগে যে দক্ষ প্রশাসনের অনুপস্থিতি আমরা তৃতীয় বিশ্বে খুবই হাড়ে হাড়ে আমরা উপলব্ধি করছি। আধুনিক যে কল্যাণমূলক রাষ্ট্র, সেই কল্যাণমূলক রাষ্ট্রের যে কর্মকাণ্ড যেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই কল্যাণমূলক রাষ্ট্রের কর্মকাণ্ড বৃদ্ধির সাথে সাথে লোক প্রশাসনের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। যার কারণে বলা হয় যে লোক প্রশাসনকে বলা হয় হার্ট অফ মডার্ন সিভিলাইজেশন বা আধুনিক সভ্যতার হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করা হয় লোক প্রশাসনকে। লোক প্রশাসন মূলত প্রকাশিত এবং বিকাশিত হয়েছিল 19বিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং পরবর্তী 20 শতাব্দীতেও আমরা দেখি লোক প্রশাসন আরো বিকাশ এবং প্রকাশ লাভ করে। লোক প্রশাসন যিনি পুরোধা উড্রো উইলসন, তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দি স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন।
এই গ্রন্থটা তিনি 1887 সালে তিনি লেখেন এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখি এফ.জে. গুডনাউ তার পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন স্টাডি অফ গভর্নমেন্ট 1890 সালে প্রকাশিত এই গ্রন্থটি এবং এল.ডি. হোয়াইটের ইন্ট্রোডাকশন টু দি স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রকাশিত 1926 সালে। এই বিখ্যাত তিনটি গ্রন্থের মাধ্যমে লোক প্রশাসন স্বতন্ত্র একটি বিষয় হিসাবে তারা নিজেদের মর্যাদা প্রতিষ্ঠিত করেন। একসময় কিন্তু লোক প্রশাসন রাষ্ট্রবিজ্ঞানের একটি ডিসিপ্লিন ছিল, সাব ডিসিপ্লিন ছিল, কিন্তু এই লেখনীর মাধ্যমে সর্বপ্রথম আমেরিকাতেই লোক প্রশাসনের বিকাশ এবং প্রকাশ লাভ করে। তাই লোক প্রশাসনের জনক হিসাবে আখ্যায়িত করা হয় উইড্রো উইলসনকে। এখন আমরা বলবো যে লোক প্রশাসন বলতে আমরা কি বুঝি, এই সংজ্ঞাগুলি আমরা এখন আলোকপাত করব। এল.ডি. হোয়াইট তিনি বলছেন লোক প্রশাসন কি? তিনি বলছেন লোক প্রশাসন হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত সরকারি নীতি সম্পাদন বা বাস্তবায়নের উদ্দেশ্যে সংশ্লিষ্ট সকল কার্যাবলীর সমাহার। আমি আবার বলছি, লোক প্রশাসন হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত সরকারি নীতি সম্পাদন বা বাস্তবায়নের উদ্দেশ্যে সংশ্লিষ্ট কার্যাবলীর সমাহার। লোক প্রশাসনের আরেকটি বিখ্যাত উক্তি আমরা দেখি, উইড্রো উইলসন বলছেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ ডিটেইলড অ্যান্ড সিস্টেমিক অ্যাপ্লিকেশন অফ ল। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ ডিটেইলড অ্যান্ড সিস্টেমেটিক। এটা হলো বিস্তারিত এবং সুবিন্যস্ত প্রয়োগ কিসের? আইনের। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আইনের বিস্তারিত এবং সুবিন্যস্ত প্রয়োগ, অর্থাৎ লোক প্রশাসনের সাথে একটা আইনের সম্পর্ক আমরা এখানে লক্ষ্য করছি। এভরি particular applications of law is an act of administration, অর্থাৎ যে কোনো আইনের প্রয়োগই হচ্ছে মূলত অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কি? আইনের বাস্তবায়ন করা, আইনের প্রয়োগ করা। আমরা জানি আইনসভা আইন প্রণয়ন করে এবং সে আইনের বাস্তবায়ন করে শাসন বিভাগ, এবং এই শাসন বিভাগের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে প্রশাসন বা লোক প্রশাসন। হেনরি ফয়েল বলছেন যে লোক প্রশাসনের সাথে সম্পৃক্ত কি? পরিকল্পনা, গবেষণা ও ভবিষ্যৎ প্রচারণা সহ সংগঠনের আদেশ, সময় ও নিয়ন্ত্রণ, এইসব নিয়ে মূলত প্রশাসন গড়ে ওঠে। আমি আবার বলছি, পরিকল্পনা, প্ল্যানিং, গবেষণা ও ভবিষ্যৎ প্রচারণা সহ সংগঠনের আদেশ, সময় ও নিয়ন্ত্রণ, এসব বিষয় নিয়ে মূলত প্রশাসন গড়ে ওঠে। আমরা লোক প্রশাসনের যে বিখ্যাত সংজ্ঞা, যে দিক নির্দেশনা, সেটা আমরা খুঁজে পাই লুথার গুলিগ। এই লুথার গুলিগ তিনি লোক প্রশাসনকে বোঝাতে গিয়ে একটি প্রপঞ্চ বা প্রয়োগ করেছেন, যাকে আমরা পোস্ট কর্প নামে আমরা অভিহিত করি। অর্থাৎ তার এই পোস্ট কর্প শব্দের মাধ্যমে তিনি লোক প্রশাসনের যে কার্যাবলী সেটা বোঝাতে চেষ্টা করেছেন, এবং সেটা এখন লোক প্রশাসনের ক্ষেত্রে একটি জনপ্রিয় শব্দ হিসাবে পরিগণিত। পি দ্বারা বুঝিয়েছেন তিনি লুথার গুলিগ প্ল্যানিং, ও তে বুঝাচ্ছেন তিনি অর্গানাইজেশন, অর্থাৎ পরিকল্পনা লাগবে, সংগঠন লাগবে, স্ট্যাপিং, লোক নিয়োগ করতে হবে প্রশাসন পরিচালনার জন্য, ডিরেক্টিং, নির্দেশনা দিতে হবে কাউকে না কাউকে, সমন্বয় লাগবে। লোক প্রশাসনের, যেহেতু আমরা জানি প্রশাসনের অনেকগুলি শাখা প্রশাখা থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটি শাখা প্রশাখার সাথে একটা সমন্বয় সাধন করতে হবে, কারণ লোক প্রশাসনের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে, সেই লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য মূলত সংগঠন হিসেবে সেটি কাজ করে থাকে। রিপোর্টিং এবং বাজেটিং। তাহলে আমরা উপরোক্ত যে অ্যাব্রিভিয়েশনটা আমরা পেলাম, যে লোক প্রশাসন প্ল্যানিং এর সাথে সম্পর্কিত, লোক প্রশাসন সংগঠনের সাথে সম্পর্কিত, এখানে কর্মচারী বা কর্মী নিয়োগ করতে হয়, কেউ না কেউ এখানে ডিরেকশন প্রদান করবেন, এবং প্রত্যেকটি শাখার সাথে প্রত্যেকটি শাখার একটা সমন্বয় সাধন থাকবে, একটা রিপোর্টিং তৈরি করতে হবে। সর্বোপরি আয় ব্যয়ের একটা হিসাব লোক প্রশাসনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে আমরা মনে করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আশা করি তোমরা আমার এই সংজ্ঞাগুলি থেকে লোক প্রশাসন বলতে আমরা কি বুঝি সেটা তোমরা অবগত হয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোকপাত করব লোক প্রশাসনের পরিধি এবং বিষয়বস্তু নিয়ে। লোক প্রশাসন পরিধি আমরা বলেছি যে লোক প্রশাসন একটি ব্যাপক বিষয়। একটি রাষ্ট্রের অভ্যন্তরে সরকার তার নিয়োজিত মানব সম্পদ ও বস্তুগত সম্পদের সাহায্যে যা কিছুই করেন তার সবকিছুই লোক প্রশাসনের আওতায় আসে। তাহলে একটি রাষ্ট্রের অভ্যন্তরে নিয়োজিত মানব সম্পদ এবং বস্তুগত সম্পদ। আমরা জানি মানুষ এই পৃথিবীতে সম্পদ হয়ে জন্মগ্রহণ করে না। প্রকৃতি, পরিবেশ, প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের মাধ্যমে মূলত মানুষ সম্পদে পরিণত হয়। তাহলে মানব সম্পদ এবং বস্তুগত সম্পদের সাহায্যে যাই কিছু করেন সেটি মূলত লোক প্রশাসনের আওতায় অন্তর্ভুক্ত। লোক প্রশাসন কি করেন? শুরু থেকে আঞ্চলিক প্রশাসনের সর্বনিম্ন পর্যায় পর্যন্ত সে আলোচনা করে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি কর্মই লোক প্রশাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পরিবার থেকে সমাজ, সমাজ থেকে গোষ্ঠী, গোত্র, সর্বোপরি রাষ্ট্র। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতটুকুলি দিক আছে সবগুলি লোক প্রশাসন মূলত তাদের আওতায় নিয়ে আসে। সৃষ্টির আদি থেকে শুরু করে সৃষ্টি ধ্বংস পাওয়া পর্যন্ত সব কর্মকাণ্ডই লোক প্রশাসনের সম্পৃক্ত। মানুষের সাথে আমরা জানি যে রাষ্ট্রের পরিচালনার যে সরকার, সেই সরকারের যে বিভিন্ন বিভাগগুলো আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং এই যে বিভিন্ন বিভাগের সাথে পারস্পরিক সম্পর্ক, এসব বিষয় নিয়ে লোক প্রশাসন আলোচনা করে। জননীতি নির্ধারণ করে, পাবলিক পলিসি, কিভাবে একটি রাষ্ট্র পরিচালিত হবে, রাষ্ট্রের লক্ষ্য কি থাকবে, উদ্দেশ্য কি থাকবে, রাষ্ট্রের সংবিধানে কি থাকবে, সেখানে জনগণের যে মৌলিক অধিকার, মনের যে বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, তার রাইট এবং লিবার্টি, এসব বিষয় নিয়েও লোক প্রশাসন আলোচনা করে। লোক প্রশাসনের জনস্বার্থমূলক কাজের সাথে সংযুক্ত বিভিন্ন আধা সরকারি ও ব্যক্তিগত প্রতিষ্ঠানের বিষয়ে লোক প্রশাসন আলোকপাত করে। মানবীয় উপাদান আধুনিক প্রশাসনিক চিন্তায় ডিমক এবং ডিমক লোক প্রশাসনের বিষয়বস্তুগুলিকে নিম্নোক্ত ৬টি ভাগে ৭টি ভাগে তিনি বিভক্ত করেছেন। ১, সেগুলি হচ্ছে সংগঠন নিয়ে লোক প্রশাসন আলোচনা করেন। সংগঠনের যে কর্মী বাহিনী আছে সেই কর্মী বাহিনীর ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করে। বিভিন্ন সরঞ্জাম এবং সরবরাহ নিয়ে আলোকপাত করে। পদ্ধতি এবং রীতিনীতি নিয়ে আলোচনা করে। সরকারি অর্থ ব্যবস্থাপনা, কারণ সরকার আমাদের মতো যে দেশগুলোতে আমরা দেখি সরকারের যে অর্থ ব্যবস্থাপনা যাতে সেটা অপচয় না হয়, সুষ্ঠুভাবে যেটা ব্যবস্থাপনা হয় সেই সম্পর্কেও সীমিত সম্পদ দিয়ে সীমিত সম্পদের সর্বাধিক ব্যবহারের মাধ্যমে কিভাবে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে জনগণের জীবন এবং মালের রক্ষা করা যায় সে সম্পর্কেও লোক প্রশাসন আলোচনা করেন। প্রশাসনিক জবাবদিহিতা সম্পর্কেও লোক প্রশাসন আলোচনা করেন। কারণ যদি জবাবদিহিতা না থাকে, অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটি যদি না থাকে, ট্রান্সপারেন্ট না হয়, তাহলে প্রশাসন ঠিকভাবে কাজ করবেন। এসব বিষয় নিয়ে লোক প্রশাসন আলোকপাত করে। লোক প্রশাসনের অধ্যয়নের গুরুত্ব, আমরা পরিধি থেকে অনেকগুলি বিষয় পেয়েছি। লোক প্রশাসন পড়লে আমাদের কি লাভ, না পড়লে কি ক্ষতি, এখন আমরা আলোকপাত করব লোক প্রশাসনের অধ্যয়নের গুরুত্ব। লোক প্রশাসন সম্পর্কে জ্ঞান অর্জন করা, অর্থাৎ আমরা যদি লোক প্রশাসন অধ্যয়ন করি কিভাবে একটি প্রশাসন দক্ষ প্রশাসনে পরিণত হতে পারে, কিভাবে প্রশাসন জনকল্যাণমুখী হতে পারে। প্রশাসনের মূল কাজ হচ্ছে মূলত জনগণের সেবা করা। প্রশাসন যদি জনকল্যাণমুখী হয়, সেবামূলক হয়, তাহলেই কিন্তু প্রশাসনের পক্ষে জনগণের যে মৌলিক অধিকার আছে সেগুলি বাস্তবায়ন করা সম্ভব হবে। ২, সুখী ও সমৃদ্ধশালী জীবন গঠন, এটি হচ্ছে লোক প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ লোক প্রশাসন বা সরকারি প্রশাসনের মূল লক্ষ্য থাকে মূলত সুখী ও সমৃদ্ধি জীবন গঠন। কারণ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারগুলি যখন ক্ষমতায় আসেন তখন তারা জনগণের কাছে একটি কমিটমেন্ট প্রদান করেন যে
জনগণের জীবন, মাল এবং উন্নত এবং সুখী ও সমৃদ্ধ জীবনের নিশ্চয়তা দেওয়া হচ্ছে মূলত সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে লোক প্রশাসন মানুষের সুখী ও সমৃদ্ধি জীবন গঠনের ক্ষেত্রে মানুষের যান মালের নিরাপত্তা রক্ষার্থে তারা ভূমিকা পালন করে। নাগরিক জীবনকে সুচারুরূপে পরিচালনা করা। একজন নাগরিক তিনি যেখানেই বাস করেন না কেন, তার যে আ অধিকার আছে, তার যে দায়িত্ব আছে, পাশাপাশি রাষ্ট্রের প্রতি তার যে কর্তব্যগুলো আছে, সেগুলি যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে, সেই সম্পর্কে লোক প্রশাসন ভূমিকা পালন করেন। অর্থনৈতিক জীবনকে সঠিকভাবে পরিচালনা করেন। অর্থাৎ রাষ্ট্রের যে নাগরিক আছে, সেই নাগরিকগুলি যাতে তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, তাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেগুলি যাতে সুচারুরূপে পরিচালনা করতে পারে, সেই ক্ষেত্রে যদি কোনো বাধা আসে, সেই ক্ষেত্রে লোক প্রশাসন জনগণের সেই বাধাগুলি দূর করার জন্য সবসময় সচেষ্ট থাকে। সভ্যতা ও কৃষ্টির সংরক্ষণ করে লোক প্রশাসন। সভ্যতা ও কৃষ্টি প্রত্যেকটি দেশের প্রত্যেকটি জাতির একটি নির্দিষ্ট সভ্যতা থাকে, তাদের সংস্কৃতি থাকে। সেই সভ্যতা এবং সংস্কৃতিগুলি যদি তারা বিকশিত করতে যদি কোনো বাধার সম্মুখীন হয়, তাহলেই মূলত লোক প্রশাসন এই বাধাগুলি দূর করার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। কোন দেশের সভ্যতা ও কৃষ্টি সংরক্ষণের ক্ষেত্রে লোক প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোক প্রশাসন এক্ষেত্রে সভ্যতা ও কৃষ্টিকে কাজে লাগিয়ে যেকোনো দেশকে একটি উপযুক্ত স্থানে নিয়ে যেতে পারে এবং লোক প্রশাসন অধ্যয়নের মাধ্যমে কৃষ্টি কালচারকে সংরক্ষণ করে, উন্নয়ন করে এবং জাতিকে একটি দৃষ্টান্ত হিসাবে তুলে ধরার চেষ্টা করে। স্থিতিশীলতা ও ধারাবাহিকতা রক্ষা। সমাজে লোক প্রশাসন স্থিতিশীলতা ও ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ জনগণের চাপে সরকার পরিবর্তন হলে লোক প্রশাসনের এর প্রভাব খুব কম, কারণ লোক প্রশাসন তখন রাষ্ট্রের পক্ষে সকল কাজ পরিচালনা করে। দেশের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার। আমরা জানি প্রত্যেকটি দেশেরই কিছু প্রাকৃতিক সম্পদ থাকে। এই তেল, গ্যাস, বিভিন্ন ধরনের জ্বালানি, এসব প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে এবং উন্নয়নের ক্ষেত্রে লোক প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই লোক প্রশাসন যদি জ্ঞান থাকলে কর্মকর্তার পক্ষে দেশের কল্যাণে কাজ করা সম্ভব হয়। জনশক্তির যথাযথ ব্যবহার। যেকোনো প্রশাসন কর্মীদের ব্যবহার করে তারা জটিল বিষয়গুলি তারা সহজেই সমাধান করতে সক্ষম হয় এবং এইজন্য একজন প্রশাসককে বাস্তব ভিত্তিক এবং টেকনিক্যাল জ্ঞানের থাকা আবশ্যক এবং যদি কোনো প্রশাসকের যদি বাস্তব ভিত্তিক এবং টেকনিক্যাল জ্ঞানের যদি ঘাটতি থাকে তাহলে তার পক্ষে দক্ষ প্রশাসন গড়ে তোলা সম্ভব নয়। তাই প্রত্যেক প্রশাসনের জন্য জ্ঞান অর্জনের অত্যন্ত অপরিহার্য। সেবা দান। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে লোক প্রশাসনের মূল কাজই হচ্ছে আম জনগণকে সেবা দান করা। প্রশাসনের মূল কাজ হচ্ছে জনসেবা প্রদান করা। অর্থাৎ একজন নাগরিকের কিভাবে সে তার জীবন এবং মান এবং তার যে সুপ্ত প্রতিভাগুলো আছে সেগুলি বিকশিত এবং প্রকাশিত করতে পারে। সেই ক্ষেত্রে লোক প্রশাসন সেবামূলক সংস্থা হিসাবে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে যাদের বেতন চলে তারাই মূলত এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং আধুনিক কালে আমরা দেখি যে ক্রমবর্ধমানভাবে যেভাবে নগরায়ন হচ্ছে, যেভাবে শিল্পায়ন হচ্ছে, একজন প্রশাসক যদি অনেকগুলি দিক থেকে যদি জ্ঞান অর্জন করতে পারে তাহলেই তার পক্ষে এই কঠিন এবং গুরু দায়িত্বগুলো পালন করা সম্ভব হয়। এবং লোক প্রশাসনের মাধ্যমে আমরা মূলত এগুলি সম্পাদন করতে সমর্থ হয়। এজন্য আমাদের লোক প্রশাসন অধ্যয়ন করা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে লোক প্রশাসন বলতে আমরা কি বুঝি? লোক প্রশাসন বলতে মূলত আমরা সরকারি প্রশাসনকে বুঝি। যে প্রশাসন সরকার পরিচালনা হয়। মূলত সরকারের যে ৩ টি বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। মূলত লোক প্রশাসন সরকারের শাসন বিভাগের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। শাসন বিভাগের ২ টি অংশ আছে। একটি হচ্ছে রাজনৈতিক অংশ, একটি হচ্ছে অরাজনৈতিক অংশ। মূলত রাজনৈতিক অংশ পরিবর্তিত হয়, অরাজনৈতিক অংশ বা প্রশাসনটা যতদিন দেশ থাকবে ততদিন পর্যন্ত অপরিবর্তিত থাকবে। ব্যক্তির পরিবর্তন হইতে পারে কিন্তু প্রশাসন কখনো পরিবর্তন হয় না। এখন আমরা আলোকপাত করব লোক প্রশাসন বলতে আমরা সরকারি প্রশাসনকে বুঝি।
আরেকটি প্রশাসন আছে, সেটা হচ্ছে বেসরকারি প্রশাসন। এবং লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে যে পার্থক্য বা তুলনামূলক আলোচনা, এটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখি প্রায়ই মূলত এটার উপর প্রশ্ন হয়ে থাকে। তাহলে লোক প্রশাসনের আরেকটি বিপরীত প্রশাসন, সেটা হচ্ছে বেসরকারি প্রশাসন। একটা হলো লক্ষ্যগত পার্থক্য কি? আমরা দেখি যে লক্ষ্য উদ্দেশ্যগত পার্থক্য কি? লোক প্রশাসনের মূল লক্ষ্য হচ্ছে জনগণের সেবা করা। এবং অন্যদিকে যে বেসরকারি প্রশাসনের কথা আমরা বলেছি, সেই প্রশাসনের লক্ষ্য থাকে মুনাফা অর্জন করা। এবং হেনরি ফাইল বলছেন যে লোক প্রশাসনের কাজই হচ্ছে মূলত সেবাধর্মী, আর বেসরকারি প্রশাসনের মূল কাজ হচ্ছে মুনাফাধর্মী। লোক প্রশাসনের এবং বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য বলতে গিয়ে হার্ভার্ডের সাইমন বলছেন, লোক প্রশাসন হচ্ছে রাজনৈতিক, আমলাতান্ত্রিক এবং দীর্ঘসূত্রিতা। অপরদিকে বেসরকারি প্রশাসন হচ্ছে অরাজনৈতিক, অবাধ এবং ব্যবসায়ী মনোভাবাপন্ন। তাহলে লক্ষ্য উদ্দেশ্যগত পার্থক্য আমরা আলোকপাত করলাম। লোক প্রশাসনের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, লোক প্রশাসনের উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা, আর বেসরকারি প্রশাসনের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। সেবার মানসিকতার ক্ষেত্রে লোক প্রশাসন সেবা প্রদানের অভিপ্রায়ে মূলত পরিচালিত হয়। জনগণের কল্যাণকে মাথায় রেখে মূলত লোক প্রশাসন তার কার্যক্রম পরিচালনা করতে, এবং যদি কখনো লোকসানের সম্মুখীন হয় সেক্ষেত্রেও তারা জনগণের কল্যাণ করতে, মঙ্গল করতে তারা দ্বিধান্বিত হন না। এবং সরকার অনেক সময় নিশ্চিত ক্ষতির সম্মুখীন জেনেও কিছু কিছু কাজ করে থাকেন জনগণের কল্যাণের জন্য। আমাদের সেবা, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের যোগাযোগের ক্ষেত্রে রেলওয়ে, বিআরটিসি, আমরা দেখি যে এইসব সংস্থাগুলো সরকারের কোটি কোটি টাকা লস হওয়ার পরেও সরকার কিন্তু সেগুলি চালিয়ে যাচ্ছে, কারণ তাদের লক্ষ্য থাকে জনগণের সেবা করা। অপরদিকে আমরা দেখি যে বেসরকারি প্রশাসনের মূল লক্ষ্য থাকে যেহেতু মুনাফা অর্জন করা। যখনই তাদের কোনো ব্যবসায়ের ক্ষেত্রে যদি মুনাফা অর্জন না হয়, তাহলে তার ব্যবসা তারা বন্ধ করে দেন। জনসাধারণের সেবা করা তাদের মূল লক্ষ্য না, সেটা হচ্ছে তাদের গৌণ। এবং যদি তারা দেখে যে তাদের ব্যবসায় লস হচ্ছে, তখন তারা অনেক সময় তাদের ব্যবসা বন্ধ করে দেন। রাজনৈতিক নির্দেশনা, লোক প্রশাসন রাজনৈতিক দিক নির্দেশনায় তারা পরিচালিত হয়। সরকারি নির্দেশনায় মূলত লোক প্রশাসন পরিচালিত হয়। আবার বেসরকারি প্রশাসন, যিনি প্রতিষ্ঠানের মালিক, তার ইচ্ছা অনিচ্ছার উপর ভিত্তি করে পরিচালিত হয়। রাজনৈতিক নির্দেশনা লোক প্রশাসন মানতে বাধ্য থাকেন, এবং লোক প্রশাসন রাজনৈতিক বা রাষ্ট্রীয় নির্দেশ অনুযায়ী কাজ করলে বেসরকারি প্রশাসন তেমন রাজনৈতিক নির্দেশনায় কাজ করে না। তবে চরম জরুরি অবস্থায় বেসরকারি প্রশাসন উপর রাষ্ট্র অনেক সময় নির্দেশনা প্রদান করেন। তাহলে এদিক থেকে আমরা বলতে পারি যে লোক প্রশাসনে নিয়োজিত একজন কর্মকর্তা অবশ্যই রাষ্ট্রের নির্বাহী কর্মকর্তার নিকট থেকে প্রাপ্ত নির্দেশ পালন করবে, এবং এ ব্যাপারে তার কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা নেই। বিপরীত দিকে বেসরকারি প্রশাসনে নিয়োজিত কর্মকর্তা প্রতিষ্ঠানের মালিক কর্তৃক প্রদত্ত নির্দেশনা কাজ করেন। রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে লোক প্রশাসন কাজগুলো রাজনৈতিক সিদ্ধান্তের আওতাধীন। রাজনৈতিক সিদ্ধান্ত না পেলে অনেক সময় লোক প্রশাসন তার কাজ করা থেকে বিরত থাকে। আবার লোক প্রশাসনের সময় কর্তা ব্যক্তিরা তাদের সরকারের মর্জি না হলে যে কোনো কল্যাণকর কাজও বন্ধ রাখেন। কিন্তু বেসরকারি প্রশাসন রাজনৈতিক নির্দেশনা প্রভাবিত হয় না। এখানে সিদ্ধান্ত আসে মূলত প্রতিষ্ঠানের প্রধান থেকে। কর্মপরিসরগত পার্থক্য, বেসরকারি প্রতিষ্ঠান যতই বড় হোক না কেন, রাষ্ট্র সরকারি প্রতিষ্ঠানের তুলনায় তার কর্মপরিসর সীমিত। এক নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে সীমিত পরিসরে তাদের কার্যক্রম পরিচালিত করে। কিন্তু বর্তমানে রাষ্ট্রের পরিবর্তে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার ধারণা বৃদ্ধির সাথে সাথে রাষ্ট্রীয় কর্মপরিধি ক্রমশ বৃদ্ধি পায়। সরকারি প্রশাসনের সীমানা ও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ব্যক্তি জীবনে এমন কোনো দিক নেই যেটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে না। কর্মপরিসরের দিক থেকে লোক প্রশাসনের পরিধি ব্যাপক এবং বেসরকারি প্রশাসনের পরিধি সীমিত। আইনের প্রণয়ন ও প্রয়োগের ক্ষেত্রে সরকারি প্রশাসন আমরা জানি মূল কাজ হচ্ছে আইন বিভাগ কর্তৃক যে আইন প্রণয়ন করে সেগুলি বাস্তবায়নে সবসময় বদ্ধপরিকর থাকে, এবং
বেসরকারি প্রশাসন যেহেতু তাদের সংগঠনের বা যিনি মালিক তার ইচ্ছা অনিচ্ছেই মূলত আইন, সেক্ষেত্রে তারা আইন প্রতিষ্ঠানের যে আইনগুলি আছে সেগুলি তারা মানতে বাধ্য। তাহলে আইন প্রণয়ন ও প্রয়োগের ক্ষেত্রেও আমরা দেখি সরকারি প্রশাসনের বা লোক প্রশাসনের ভূমিকা ব্যাপক। বেসরকারি প্রশাসনের ভূমিকা তুলনামূলকভাবে তাদের সংকীর্ণ। লাভ ক্ষতির পার্থক্য। আমরা জানি যে রাষ্ট্র যে সকল কার্য করে তা বাজার দর দ্বারা নিয়ন্ত্রিত নয়। সরকারি প্রশাসন কোনো একক প্রকল্প এবং বাস্তবায়ন করতে গিয়ে সরকার যদি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, তথাপি সরকার তাদের উক্ত প্রজেক্ট বা প্রকল্প তারা বন্ধ করে দিতে পারে না। অপরদিকে বেসরকারি প্রশাসনের ক্ষেত্রে আমরা দেখি যদি দেখে যে কোনো প্রকল্পে ক্ষতির সম্মুখীন হয় তখন তারা সেটা বন্ধ করে দেয়। আয় ব্যয়ের পার্থক্য। লোক প্রশাসন ও আয় ব্যয়ের ক্ষেত্রে লোক প্রশাসন আয় ব্যয়ের দিকে খুব লক্ষ্য রাখে না, বরং তাদের মূল লক্ষ্য থাকে জনগণের সেবা করা, জনগণের কল্যাণ করা। বেসরকারি প্রশাসন সবসময় তারা মুনাফা অর্জনের জন্য ব্যস্ত থাকেন এবং তাদের আয় ব্যয় সবসময় তারা আয় ব্যয়ের দিকে তারা সবসময় লক্ষ্য রাখেন। জনকল্যাণ যেহেতু তাদের মুখ্য উদ্দেশ্য না, তাদের মুখ্য উদ্দেশ্য থাকে অধিক আয় করা, উদ্ভিদ অর্থ দিয়ে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলা। জবাবদিহিতা। লোক প্রশাসনের যারা কর্মকর্তা ব্যক্তি তারা স্বীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের জবাবদিহি করতে হয়। দায়িত্ব পালনে ব্যর্থ হলে প্রশাসনকে জবাবদিহি করতে হয় এবং পার্লামেন্টও সর্বোপরি তাদেরকে জবাবদিহি করতে হয়। কিন্তু বেসরকারি প্রশাসনের ক্ষেত্রে সেই জবাবদিহির ব্যবস্থা নেই। তার জবাবদিহিতার যিনি মূলত মালিকের কাছেই তারা জবাবদিহি করতে বাধ্য থাকেন। এদিক থেকেও আমরা দেখি যে লোক প্রশাসনের গুরুত্ব অনেক বেশি। নিরপেক্ষতা। সরকারি প্রশাসন কর্মকর্তার কার্য সম্পাদনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সকলেই আইন এবং একই সুযোগ সুবিধা সরবরাহ করে থাকেন। যে কারণে নিরপেক্ষতা আমলাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য। অপরদিকে বেসরকারি প্রশাসন নিরপেক্ষতা বজায় রাখতে বাধ্য নন। সামাজিক মর্যাদা এবং ভিত্তিতে তারা সুযোগ সুবিধা বন্টন করে থাকেন। নিরপেক্ষের ক্ষেত্রে আমরা আলোকপাত করলাম। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখি সরকারি প্রশাসনের মূল লক্ষ্য থাকে যে জনগণের কল্যাণ দিকে রক্ষাকে তারা প্রকল্প গ্রহণ করেন এবং সেগুলি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর থাকেন। অর্থ সংক্রান্ত ক্ষমতার ক্ষেত্রে আমরা দেখি যে সরকারি কর্মকর্তারা আইনসভা থেকে পাস না হলে অর্থ ব্যয় করতে পারে না। তাছাড়া সরকারের আগে ব্যয় নির্ধারণ করে তারপর আয়ের ব্যবস্থা করে। সরকার ইচ্ছা করলে আয় বাড়াতে পারে। বেসরকারি প্রশাসন আগে আয় নির্ধারণ করে তারপর ব্যয় করে। তাদের আয় বাড়ানোর তেমন সুযোগ থাকে না। তাছাড়া আয় ব্যয় তারা আইনসভার কাছে জবাবদিহি করতে বাধ্য না বেসরকারি প্রশাসন। মিতব্যয়িতার ক্ষেত্রে আমরা দেখি যে মিতব্যয়িতার ক্ষেত্রে সরকারি প্রশাসন অপেক্ষা বেসরকারি প্রশাসন অনেকটা আগোছালো। অর্থাৎ সরকারি প্রশাসন যারা কর্তা ব্যক্তিরা তারা মিতব্যয়িতা দিকে তারা খুব একটা লক্ষ্য রাখে না। বেসরকারি প্রশাসন যারা নেতৃত্বে থাকেন তারা সবসময় অপচয় রোধ করতে মিতব্যয়িতা প্রতিষ্ঠা করতে চেষ্টা করেন। কিন্তু সরকারি প্রশাসনের মিতব্যয়িতা বজায় রাখার চেয়ে অনেক সময় অপচয় আমরা বেশি লক্ষ্য করি। সার্বভৌম ক্ষমতা। লোক প্রশাসনের কাছেই দেশের সার্বভৌম ক্ষমতা থাকে। তারা দেশের জনগণের পক্ষে ক্ষমতা ধারণ করেন এবং জনকল্যাণের জন্য ধারণকৃত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা তারা প্রয়োগ করেন। তারা নিজেদেরকে এই ক্ষমতা প্রয়োগের মালিকও জনস্বার্থের বিরুদ্ধে প্রয়োগ করেন না। কিন্তু বেসরকারি প্রশাসনের ক্ষেত্রে এই ধরনের কোনো ক্ষমতা থাকে না, যার জন্য তাদেরকে বিভিন্ন সময় সরকারের কাছে মুখাপেক্ষী হতে হয়। কর্মদক্ষতার ক্ষেত্রে আমরা দেখি যে লোক প্রশাসন মূলত যারা কর্মকর্তা তারা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে তারা সেখানে নিয়োগ লাভ করেন এবং বিভিন্ন প্রশিক্ষণ তারা গ্রহণ করেন। এদিক থেকে আমরা দেখি যে লোক প্রশাসনের যে কর্মকর্তা ব্যক্তিরা তারা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। অন্যদিকে প্রশাসনিক অর্থাৎ বেসরকারি প্রশাসনের যারা কর্মকর্তা বা কর্মচারী থাকেন তারা তুলনামূলকভাবে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীর চেয়ে অপেক্ষিত কম অভিজ্ঞ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য আলোচনা করলাম। আমরা বাংলাদেশের লোক প্রশাসনের গুরুত্ব
নিয়ে এখন আমরা আলোচনা করব। নতুন নতুন সমস্যার সমাধান। আমরা বলেছিলাম যে আধুনিক রাষ্ট্র হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্রের যিনি রাষ্ট্রের যারা আম পরিচালক বা সরকার, রাজনৈতিক সরকার, তারা জনগণের আ জীবন মান এবং উন্নয়নের জন্য তারা নতুন নতুন কর্মসূচি গ্রহণ করে, নতুন নতুন প্রজেক্ট গ্রহণ করে, সেগুলি বাস্তবায়নের জন্য তাদের নতুন নতুন সমস্যার সম্মুখীন হয়। লোক প্রশাসনের দক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তারা এসব সমস্যার সমাধানে সবসময় ভূমিকা পালন করেন এবং সমাধান করে থাকেন। সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। আমরা জানি একটি আ রাষ্ট্রের রাষ্ট্রের যে পরিকল্পনাগুলো যদি এটি সুষ্ঠু এবং ভালোভাবে যদি পরিকল্পনা প্রণয়ন করা হয়, তখন সেটা বাস্তবায়ন করতেও সহজ হয়। কাজেই একটি সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে আ লোক প্রশাসনের যে কর্তা ব্যক্তিরা আছেন, দক্ষ এবং অভিজ্ঞতা ব্যক্তি আছেন, তারাই মূলত এখানে ভূমিকা পালন করেন। নীতি নির্ধারণ। আমরা জানি আইনসভার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা বা নীতি নির্ধারণ করা। কিন্তু পর্দার অন্তরালে আমরা দেখি আইনসেবার ৩য় বিশ্বের দেশগুলোতে আইনসভার সদস্যদের আ দক্ষতার অভাবে, অপরিপক্কতার অভাবে পর্দার অন্তরালে মূলত এই সরকারি কর্মকর্তারাই বা আমলারাই মূলত এই কাজ করে থাকেন। কল্যাণমূলক রাষ্ট্রের পরিধিবিধি আমরা বলেছি আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে যারা কর্ণধার আছেন তারা নতুন নতুন প্রজেক্ট গ্রহণ করেন, উন্নয়নমূলক কাজ করে থাকেন। নতুন নতুন আ বিদেশি পুঁজি আকৃষ্ট করার জন্য নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলেন এবং সেগুলি দক্ষতার সাথে সাথে সেগুলি যাতে বাস্তবায়ন হয়, জনকল্যাণমুখী হয়, জনগণের আ আ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, সেক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জবাবদিহিতা ও দায়িত্বশীলতা। আমরা জানি যে কোনো প্রশাসনের আ সুষ্ঠুভাবে দক্ষতার সাথে পরিচালনা করার জন্য প্রয়োজন ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি এবং প্রত্যেকটি কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে তার কাজের জন্য তাকে জবাবদিহি করতে হয়। তাকে দায়িত্বশীল ভূমিকা আচরণ করতে হয় এবং লোক প্রশাসন অধ্যয়নের মাধ্যমে আমরা এই একজন কর্মকর্তা বা একজন কর্মচারী তিনি জবাবদিহি এবং ট্রান্সপারেন্ট হতে পারেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। আমরা জানি যে গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে জনগণের সম্মতি। যখনই গণতান্ত্রিক সরকার থাকে, গণতান্ত্রিক সরকার সবসময় জনগণের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য নতুন নতুন কর্মসূচি গ্রহণ করেন, নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করেন এবং জনগণের জীবন এবং মাল এবং সম্পদের সংরক্ষণের জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কাজেই একজন গণতান্ত্রিক সরকারই মূলত হয় জনপ্রিয় সরকার। এই সরকারের কার্যগুলিকে আ বাস্তবায়ন করার জন্য মূলত লোক প্রশাসন অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্থিতিশীলতা রোধ। আমরা জানি যে স্থিতিশীলতা এক রাজনৈতিক স্থিতিশীলতার পূর্বশর্ত হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা বা অর্থনৈতিক স্থিতিশীলতার পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। স্বাধীনতার কালে আমরা দেখেছি যে আমাদের প্রশাসন বারবার আমরা আ আ রাজনীতির নামে বেসরকারি এবং সামরিক আমলাতন্ত্র বারবার ক্ষমতা দখল করেছে এবং রাজনীতিবিদরা ৫ বছর পরেই ক্ষমতায় আসেন, আবার চলে যান। সামরিক বাহিনী অনেক সময় এসে আ রাজনীতির মোড়কে তারা ক্ষমতা দখল করে এবং ফলশ্রুতিতে আমরা দেখি যে রাষ্ট্রে বিশৃঙ্খলা গড়ে ওঠে। দক্ষ আমলারা থাকার ফলে অস্থিতিশীলতা রোধ করা সম্ভব হয়, প্রশাসনের গতিশীলতা বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমাদের এই আলোচনা থেকে লোক প্রশাসন বাংলাদেশে কেন লোক প্রশাসন অধ্যয়ন করা প্রয়োজন সেই সম্পর্কে তোমরা বিস্তারিত অবগত হচ্ছ। লোক প্রশাসন অধ্যয়নের পদ্ধতিসমূহ আমরা জানি যে প্রত্যেকটি উম রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের কিছু পদ্ধতি আছে। ঠিক তেমনিভাবে লোক প্রশাসনের অধ্যয়নের অনেকগুলি পদ্ধতি আছে। আমাদের পদ্ধতিগুলোর মধ্যে ঐতিহাসিক পদ্ধতি। আমরা জানি ইতিহাস এবং ঐতিহ্যের সাথে যেকোনো বিষয়ের একটা গভীর নিবিড় সম্পর্ক রয়েছে। অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ। কাজেই ঐতিহাসিক পদ্ধতি অধ্যয়নের ক্ষেত্রে আমরা উড্রো উইলসনের কথা আমরা বলেছিলাম, এফ.জে. গুডনাওয়ার কথা আমরা বলেছিলাম, এল.ডি. হোয়াইটের কথা আমরা বলেছিলাম। এরা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই পদ্ধতি আমাদের অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ জানার জন্য এই পদ্ধতিটি অধ্যয়ন করা প্রয়োজন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা পদ্ধতি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা পদ্ধতির মূল
যিনি গুরু তিনি হচ্ছেন এফ.ডব্লিউ. টেইলর। তাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক। তিনি বলছেন তার এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের মূল যে টার্গেট সেটা হচ্ছে অধিক উৎপাদন এবং অধিক মুনাফা। এটাকে মূলত তিনি ভিত্তি করে মূলত তার এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের তিনি তার তত্ত্ব উপস্থাপন করেন। পরীক্ষামূলক পদ্ধতি আমরা জানি পরীক্ষার মাধ্যমেই মূলত আমরা সঠিক নির্দেশনা পেতে পারি। পরীক্ষার মাধ্যমেই মূলত আমরা আ আ আ পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণার মাধ্যমেই আমরা সঠিক দিক নির্দেশনা পেয়ে থাকি এবং লোক প্রশ্ন অধ্যয়নের ক্ষেত্রে এই পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনগত পদ্ধতি ল ইস দ্য কমান্ড অফ দি সভরেইন এবং প্রশাসন আইনের ঊর্ধ্বে না। সকল মানুষ আইনের দৃষ্টিতে সমান এবং আইনসভা যে আইন প্রণয়ন করে মূলত সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত এই আইনের বাস্তবায়ন করে থাকে মূলত প্রশাসন। কাজেই লোক প্রশাসন অধ্যয়নের ক্ষেত্রে আইনগত পদ্ধতিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্ণনামূলক ও প্রাতিষ্ঠানিক পদ্ধতি, রাজনীতিভিত্তিক পদ্ধতি, কাঠামোগত পদ্ধতি। আমরা জানি যে লোক প্রশাসনের ক্ষেত্রে একটা কাঠামো রয়েছে, নির্দিষ্ট কাঠামোর মধ্যেই মূলত লোক প্রশাসন পরিচালিত হয়। যেমন আমাদের যে এই কাঠামোগত পদ্ধতির যারা পুরোধা ডেভিড স্টোন, তারপরে আমরা বলতে পারি এলমন্ড এন্ড পাওয়েল, এরা মূলত একটা কাঠামোর মাধ্যমেই লোক প্রশাসনকে অধ্যয়নের তারা চেষ্টা করেছেন। কেস স্টাডি যেকোনো একটা ঘটনাকে আ কেস হিসাবে ধরে সেটি কেন হয়েছে উদ্ঘাটনের চেষ্টা করা হয় এবং সেটাকে ভবিষ্যতে যাতে সেই ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে সেই সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করে। আচরণবদ্ধ পদ্ধতি রোগ প্রশমনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে আচরণগত পদ্ধতি। রোগ প্রশমন মূলত মানুষের আচরণ নিয়ে গবেষণা করে। একজন প্রশাসকের আচরণ নিয়ে আলোচনা, অতীত আচরণ কেমন? কেন একটি পরিবেশে মানুষ একেক ধরনের আচরণ করে থাকে এইসব বিষয় সম্পর্কে আলোকপাত করে। তুলনামূলক পদ্ধতি। আমরা জানি তুলনার মধ্যেই মূলত আমরা কোনটি ভালো, কোনটি মন্দ সেটা বিচার বিশ্লেষণ করতে পারি এবং বিচার বিশ্লেষণের জন্য আমরা তুলনামূলক পদ্ধতির আমরা আশ্রয় গ্রহণ করি। আমরা জানি যে আজ থেকে ২৫০০ বছর পূর্বে তুলনামূলক পদ্ধতির যিনি জনক অ্যারিস্টটলকে বলা হয় তুলনামূলক পদ্ধতির জনক। তিনি বিভিন্ন দেশের প্রায় ১৫৮ দেশের সংবিধান পর্যালোচনা করে তিনি বলেছেন যে একটি উত্তম সরকারের কি বৈশিষ্ট্য হওয়া উচিত সেই সম্পর্কে তিনি দিক নির্দেশনা প্রদান করেন। তাহলে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে এর তুলনামূলক পদ্ধতি অত্যাধিক গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের লেকচারের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা বলেছিলাম যে লোক প্রশাসন, কলা না বিজ্ঞান এই সম্পর্কে আমরা আলোকপাত করব। আমরা বলি বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? বিজ্ঞান শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান, অন্য কিছুর বিশেষ রূপ জ্ঞানকে বিজ্ঞান বলে। ১৯৫০ সালে আমরা দেখি ইউনেস্কো আ বিজ্ঞানের একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, "The sum of coordinated knowledge related to a determined subject" হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞান হলো একটি বিষয় সম্বন্ধে সুনিয়ন্ত্রিত চিন্তা, অভিজ্ঞতা, ভূদর্শন ও গবেষণা প্রস্তুতের জ্ঞান ভান্ডার। আমরা দেখি যে কলা বলতে আমরা কি বুঝি? যে বিদ্যা কোনো বিশেষ উদ্দেশ্য লাভের জন্য বাস্তব ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করার নিয়ম কানুন শিক্ষা দেয় তাই হচ্ছে কলা। কলা বিজ্ঞানের ন্যায় সুসংবদ্ধ জ্ঞান নাও হতে পারে। বিজ্ঞান না কলা এই সম্পর্কে আমাদের চিন্তাবিদদের ২ ভাগে বিভক্ত। যারা আ লোক প্রশাসনকে বিজ্ঞান বলতে চান তাদের মধ্যে আছে উড্রো উইলসন, চার্লস বিয়ার্ড, এফ.ডব্লিউ. টেইলর, উইলবি আরউইক প্রমুখ। তারা লোক প্রশাসনকে বিজ্ঞান হিসেবে দেখতে চান। উড্রো উইলসন ১৮৮৭ সালে তার প্রশাসনকে সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন বলে অভিহিত করেছেন। চার্লস বিয়ার্ড বলেন, অভিজ্ঞতা ও পর্যবেক্ষণলব্ধ জ্ঞান সমষ্টির ক্ষেত্রে এবং বাস্তব ক্ষেত্রে প্রযোজ্য প্রায় ভবিষ্যদ্বাণীর ন্যায় কাজ করে বলে অভিজ্ঞতার দ্বারা প্রমাণিত। আরউইক বলছেন, একটি সেতু তৈরি করতে যেমন প্রশাসন সংক্রান্ত নিয়ম কানুন মেনে চলতে হয়, ঠিক মানবিক সংগঠন বা সমিতি পরিচালনার জন্য অনুরূপ নিয়ম কানুন জানা প্রয়োজন। বিজ্ঞান না বলার পক্ষে যারা যুক্তি উপস্থাপন করেছেন জ্যাকব উইনার, প্রফেসর ফাইনার, রবার্ট ডাল, এল.ডি. হোয়াইট। অধ্যাপক ফাইনার বলছেন যে প্রশাসন নীতি কোনটি এবং কোনটি নয় তা স্পষ্ট করে বলা মুশকিল, কাজে লোক প্রশাসন বিজ্ঞান না। মার্শাল ই. ডিমক ও রবার্ট ডালের মতে মানবিক আচরণ কখনো নির্ভুলভাবে বৈজ্ঞানিক নীতিতে বিশ্লেষণ করা যেতে পারে না। এদিক থেকে তারা বলছে
লোক প্রশাসন বিজ্ঞান না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার এই যে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা লোক প্রশাসন কি, লোক প্রশাসনের পরিধি বিষয়বস্তু কি, লোক প্রশাসন পড়ে আমাদের কি লাভ, লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য কি, এই সম্পর্কে তোমরা একটি আ সম্যক ধারণা অবগত হলে। আমি সর্বশেষ যেসব বইগুলির আমি সহায়তা নিয়েছি সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। চাষডিবা গুপ্তা, A Simple Study of Public Administration, মোস্তফা চৌধুরীর আন্ডারস্ট্যান্ডিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অত্যন্ত জনপ্রিয় বই। মোহাম্মদ শামসুর রহমান, আধুনিক লোক প্রশাসন, বাংলা একাডেমি দ্বারা প্রকাশিত। আমার লিখিত একটি বই আছে, ডক্টর মোহাম্মদ লোকমান ভূঁইয়া, লোক প্রশাসন পরিচিতি, এবং এনএস পাবলিকেশন থেকে প্রকাশিত, এবং প্রফেসর ইয়াসমিন আহমেদ, বাংলাদেশ লোক প্রশাসন, আজিজিয়া বুক ডিপোতে প্রকাশিত। এই বইগুলির মধ্যে এমাজউদ্দিন স্যারের একটি বই আছে, প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের লোক প্রশাসন। এই বইগুলিতে তোমরা বিস্তারিত এই সম্পর্কে তোমরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময়ে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসগুলি থেকে তোমরা উপকৃত হবে। আমার এই ক্লাস থেকেও তোমরা উপকৃত হবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার অনলাইন ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।